আর ভালো লাগে না। গিন্নি জ্বালায় একদণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে দূর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? এই দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয়, সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারি বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? আর তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও। জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছ, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রীমশাই যাচ্ছেন। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই! কে? এই যে আমি মন্ত্রীমশাই। ও পুটির বাবা, তুমি বলো কি চাই? আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেব। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুটির বাবা। হ্যাঁ, তাহলে আমার লাভ কি হবে? না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রীমশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুটির বাবা? হ্যাঁ মন্ত্রীমশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রীমশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন? আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ,
অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। ব্যাস, তাহলেই বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। হ্যাঁ, এসব পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। হ্যাঁ, এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই। মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছে। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে এই পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়। ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে। তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রী মশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই যে পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাস মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুঁটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুঁটির বাবা ওরকম মানুষই নয়। আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই, না
না হলে না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ, গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দেখ গোপাল দাদু আসছে। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবারে, গোপাল দাদু ভয় পেয়েছে, গোপাল দাদু ভয় পেয়েছে। কি মজা কি মজা। হ্যাঁ, তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ, কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ, এই রে, দাদু রাগ করেছে। আর হবে না দাদু, সত্যি বলছি আর হবে না। এই গুলটে তুই ঘুমাচ্ছে না দাদুর কাছে। এ দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করব না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বট কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? উফ, এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর। আমি চললাম। যা ন্যাপলা, গুলটে, পুটি, এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর। অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন। বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি।
ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা। এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা। আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আগে আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব। আমার 10 মোহরও যে ভেসে যাবে। মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, ওটা তো আমার পুকুর। এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে ওই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে। আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ, গোপাল, তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমি ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রীমশাই। কি মন্ত্রীমশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না, মানে ভুল হয়ে গেছে মহারাজ। আমি আসলে... মন্ত্রী, তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা।
তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী, তুমি এই সব করেছো? মহারাজ, মন্ত্রী মশাই কি এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা, এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এই রে, এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও ও এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম। ধুর ধুর, বলা নেই কওয়া নেই, দম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বৃষ্টি আসবে না মনে করে ঘোড়ার ডিম ছাতাটাও সঙ্গে নিয়ে আসেনি। এখন ভেজো, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরো। কি গিন্নি, বলি তোমার হলো কি? ঘর থাকতে দাওয়ায়, তাই আবার ছাতা মাথায় দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, বলি দাওয়ায় বসে থাকবো না তো কি করবো? ঘর আর দাওয়ার অবস্থা তো একবার দেখেছো? চতুর্দিক দিয়ে জল পড়ছে, দেখো 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 দেখো। সে কি, জল পড়ছে? তা তোমার ফুটো চাল দিয়ে জল পড়বে না তো কি ফুল বেলপাতা ঝরে পড়বে? তাই তো, এ তো সব একেবারে জলে জলময় হয়ে গেছে। তাহলে তুমি ভালোই করেছো গিন্নি, ছাতা দিয়ে অন্তত মাথাটা বাঁচাতে পেরেছো। তা সারাদিন সারা রাত কি এভাবে ছাতা মাথায় দিয়েই বসে থাকবো নাকি? না না, বালিশাট সারাদিন বসে থাকবে কেন বলো? আসলে অসময়ের বৃষ্টি তো, দেখো না একটু পরেই কেমন থেমে যাবে, আর থেমে গেলেই ঘরে আর জল পড়বে না। আর কাল রোদ্দুর উঠলে ভেজা বিছানার কাপড় চোপড় শুকিয়ে নিলেই সব আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, নদ বের করে হেসো না তো, হেসো না, সহ্য হয় না। কতদিন তোমাকে চাল সারাতে বলেছি, খেয়াল আছে? বারে, খেয়াল থাকবে না কেন? তা খেয়ালি যদি থাকে তাহলে সারাচ্ছ না কেন? এই দেখো, কতবার তো ঘরামিকে ডেকে এনে দরদাম করালাম, কিন্তু হাতে পয়সা কোথায়? ওসব কোনো কথা শুনতে চাই না আমি। হ্যাঁ, কালই যদি চাল সারাবার কাজ শুরু না করেছো তাহলে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, চটে যাচ্ছ কেন গিন্নি? দেখো না, তার আগেই ঘরামিকে দিয়ে সব কিছু সারিয়ে সুরিয়ে একেবারে যাকে বলে ওই হরিত ক্ষেত্র করে দেবো। হ্যাঁ, মনে থাকবে তো? নাকি শুধু মুখের কথা? মুখের কথা নয় গো গিন্নি, এ একেবারে আমার প্রাণের কথা। যাক, একটা গামছা আনো তো দেখি, চট করে ভেজা টাকটা মুছে ফেলি। কাল গিন্নির হাত থেকে বাঁচবার জন্য তো খুব চাল সারিয়ে দেবো বললাম, কিন্তু সারাই কি করে? হাতে তো বাড়তি পয়সা করি কিচ্ছু নেই। কি করি এখন? মাথায় এসে গেছে, যাই মহারাজকে একবার বলে দেখি। তা মন্ত্রী, তোমার হিসেবে রাজকোষে ঠিক কত টাকা আছে? যেটুকু ছিল সেটুকু তো আমি ট্যাঁকে পুড়ে দিয়েছি। কি চুপ করে আছো কেন, বলো? কি বলবো মহারাজ, সত্যি কথাটা বলতে আমার জিভ সরছে না। দেখো, বেশি ভুঁইতা না করে যা সত্যি সেটা বলে ফেলো। রাজকোষে আর কিছুই নেই মহারাজ, এক কথায় শূন্য কোষাগার। হ্যাঁ,
সে কি করে হয়? খাজনা বাবদ তো এবার ভালোই রোজগার হয়েছে। তা হয়েছে মহারাজ, কিন্তু খরচটাও একবার দেখুন। পুরো সেই চৌবাচ্চার গল্প। একটা নল দিয়ে ঢুকছে আর অন্য নলটা দিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে। আমার মুখের কথা বিশ্বাস না হলে হিসেব দেখে নিন। এই তো এই তো জাবদা খাতা সঙ্গে করেই এনেছি। তাহলে তো বড় চিন্তার কথা। 2-1 মাস বাদেই বর্ষা শুরু হলেই বাঁধ মেরামত শুরু করতে হবে, তারপর আবার দুর্গাপুজো। জানি তো মহারাজ, আর সেই চিন্তায় রাতে ভালো করে ঘুমোতে পারি না। মহারাজ, তুমি আবার এই সময় কেন? একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি মহারাজ। ঠিক আছে, বলে ফেলো। মহারাজ, আমার ঘরদোরের অবস্থা খুবই শোচনীয়। এক্ষুনি না সারালে যে কোনো দিন মাথার উপর ভেঙে পড়বে। এদিকে হাত একেবারে ফাঁকা, তাই কিছু সাহায্য চাই মহারাজ। ব্যাস হয়ে গেল। এদিকে রাজকর শূন্য, তার ওপর উনি আবার সাহায্য চাইছেন। না গোপাল, এখন কিছু হবে না, তুমি আসতে পারো। মহারাজ, শুনলে তো মন্ত্রী কি বলল? দেবার মতো অতিরিক্ত কিছু নেই। তাহলে নিজের থেকে আপনি আমায় কিছু ধার দিন, বেতন পেলে আমি কিছু কিছু করে শোধ করে দেব। পারবো না গোপাল, পারবো না, আমার হাতও খালি। তাহলে কি করব? সে যা পারো করো। মহারাজের কাছ থেকে বেতন তো কম পাও না, বলি সে টাকা যায় কোথায়? রাজকোষের টাকাই বা যায় কোথায়? তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি রাজকোষ থেকে টাকা সরাই? হ্যাঁ, শুধু আমি বলি না, রাজ্যের সকলেই বলে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা একবার দেখেছেন? শুধু শুধু আমাকে কি রকম অপমান করছে। কেন অশান্তি বাড়াচ্ছ বলো তো গোপাল? তুমি এখন এসো, যাও। কতদিন বাদে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি। বাবারে বাবা, যত ভাবছি ততই আনন্দে আটখানা হচ্ছে। কেন আনন্দে আটকানোচ্ছ কেন? বারে আটখানা হবো না? গেলেই তো শাশুড়ি মা গরম গরম আটখানা লুচি খেতে দেবে, সাথে ভোলা ময়দার রসগোল্লা আটখান। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। ওই আনন্দে থাকো, বুঝতে পারো না? তোমার এই হ্যাংলা স্বভাবের জন্য বাবা তোমার দু চোখে দেখতে পারে না। বাবা দেখতে না পারলেই বা মা তো পারে। তাই তো উঠতে বসতে ভালো মন্দ খাবার দাবার মুখের সামনে ধরেই থাকে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই। আরে আরে ওই তো বাবা আসছে। একেই বলে কপাল। একে চাল ফুটো হয়ে জল পড়ছে, তার উপরই আপদ এসে হাজির। শ্বশুর মশাই প্রণাম নেবেন। ঠিক আছে। না না না, ঠিক আছে বললে হবে না। আগে বলুন কি খাওয়াবেন? ঘরে যা জুটবে তাই খাবে। না না, ও কথা বললে চলবে না। জামাই এসেছে বলে কথা। যান শিগগিরই বাজার থেকে গোটা রুই কিনে আনুন। ও কতদিন সে রুই মাছের ঝোল খাইনি। আর দাঁড়িয়ে আছেন কেন? পায়ে ব্যথা বুঝি? যান না, যান, খুব খিদে পেয়েছে আমার। কি হলো? যান না। দুত্তর যাচ্ছে শ্বশুর মশাই যাচ্ছে। মাছ আনবে, দই আনবে, আর আনবে খাসি। খাবো দাবো, ঘুরে বেড়াবো, আর বাজাবো আমি বাঁশি। কি মজা! তুমি কি থামবে? বুঝলেন মা, খুব জোরদার খাওয়া হলো। মাছের কালিয়া, কচি পাঠার ঝোল, চাটনি, দই, খুবই ভালো। শ্বশুর মশাই, কাল আবার এরকম অনেক ভোজ হবে তো? না বাবা জীবন, হবে না। সে কি হবে না? ইমা কেন? না মানিক, হবে না। ঘরের অবস্থা তো দেখছো, সারাবার মতো পয়সাও নেই আমার হাতে। তাই বলছি মানে কেটে পড়ো। বাবা, চলে যেতে হবে? সত্যি কথা বলছেন? ভালো মন্দ খাবো বলে কত আশা নিয়ে এসেছিলাম। তুমি কাঁদছো কেন? তোমার বাবা দেখতে পাষণ্ড। তোমার আঁচলটা দাও না, নাক মুছবো। কেঁদো না বাবা, কেঁদো না। আহা, কেঁদো না। আমার ধেড়ে খোকা জামাই বেটা তো কচি খোকার মতো বেশ গুছিয়ে কাঁদতে পারে দেখছি। ওর এই কান্নাটাকেই কাজে লাগাতে হবে।
শোনো বাবা জীবন, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আর কাঁদতে হবে না। কাঁদতে হবে না? বলুন বলুন, কি করতে হবে বলুন। এখন না, এঁটো হাত ধুয়ে আমার সঙ্গে মাঠের ধারে চলো, তখন বলবো। হ্যাঁ, কি মজা, আমাকে আর কাঁদতে হবে না। ওই শ্বশুর মশাই, আমি এক্ষুনি একটু হাত ধুয়ে আসছি, আপনি একটু দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। কি ভালো আপনি, মিষ্টিটা। নাও এখানে এখন স্থির হয়ে দাঁড়াও দেখি, কি করতে হবে সেটা আমি তোমার কানে কানে বলি। শোনো শোনো বাবা জীবন, যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করতে পারলে পুরো জামাই আদরে বেশ কটা দিন আমার বাড়ি থাকতে পারবে। কি কাজটা পারবে তো? পারবো না মানে? ঠিক পারবো। আসলে আপনি আমাকে যতটা বোকা ন্যাকা ভাবেন, আমি কিন্তু আসলে ততটা নই। তুমি তাহলে কি? আগে আমি মিচকে। মিচকে? তাহলে কাল বাদে পরশু চলে যাও। ঠিক আছে শ্বশুর মশাই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, পর পর দুদিন গোপাল রাজসভায় এলো না। আচ্ছা, অসুখ বিসুখ হলো না তো? অসুখ? গোপালের মতো মিটমিটে শয়তানকে অসুখ বিসুখ ছোঁবে না মহারাজ। তাহলে না আসার কারণ? বুঝতে পারলেন না? আসলে ওকে টাকা দেওয়া হয়নি তো, তাই মনে হয় বাবুর গোঁসা হয়েছে। বাদ দিন ওর কথা, ওর মতো অকর্মার ঢেকি যত না আসে ততই ভালো। কার ভালো মন্ত্রী মশাই, মহারাজের না আপনার? এই চপ। আরে এটা কি? আরে রাজসভায় এসেই কাঁদতে শুরু করে দিল। চিনতে পারলেন না মহারাজ? মনে হচ্ছে গোপালের জামাই। জামাই জামাই। তা তুমি কাঁদছো কেন বাবা? গোপাল কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে, পরশু রাতে চলে গেছে। সে কি মানে গত হয়েছে? সর্বনাশ, গোপাল মারা গেছে। বাবারি বাবারি বাবা। তাহলে তো ওর সৎকার করতে হয়। চলে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, সৎকারও হয়ে গেছে। ছি 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 ছি, আমার অমন সুহৃদ, তার শেষ সময় আমি থাকতে পারলাম না। সব 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 তোমার জন্য হয়েছে। সেদিন ওকে কিছু সাহায্য করলেই হতো। আরে মনে কত অভিমান নিয়ে চলে গেল মানুষটা। হ্যাঁ, তা শ্রাদ্ধ শান্তি করবে তো? ও, কাশিতে গিয়ে করতে চাও? খুব ভালো কথা, ভালো কথা। তাহলে তো কিছু অর্থ সাহায্য করতে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই না, গোপাল রাজসভা এলে দেব বলে রেখে দিয়েছিলাম। এতে হাজার খানেক আছে। দেখো, শ্রাদ্ধ শান্তি যেন ভালোভাবে হয়। ও, গোপালের আত্মাকে সম্মান জানাতে আজকের মতো রাজসভা বন্ধ। শ্বশুর মশাই, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওদিকের খবর কি? জিতে এলে নাকি ধেরিয়ে এলে? কি যে বলেন, বলেছি না আমি আসলে মিচকে। মহারাজের কাছে এমন অ্যাক্ট করেছি না, মহারাজ চোখ মুছতে মুছতে 1000 টাকা দিয়ে দিল। এই নিন বটুয়া। আরে বাবা জীবন, করেছ কি? আরে তুমি দেখছি আমার উপর দিয়ে গেছো। ভালো ভালো ভালো, খুব ভালো। ভালো কথায় মহারাজ তো দেননি, তাই আঙুলটা একটু বেঁকাতে হলো আর কি। গিন্নি, অগিন্নি, কি হলো কি? নাও নাও নাও, গোছগাছ করে নাও। সন্ধে নামলেই আমরা যাত্রা শুরু করব। কোথায়? কাশি গো কাশি, চলো কটা দিন ঘুরে আসি। কিন্তু টাকা? ওই যে কথায় আছে না, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। টাকার জোগাড় হয়ে গেছে, কিন্তু ঘরে চাল সারানো? ফিরে এসে ওটাও হয়ে যাবে। যাও যাও যাও, এক্ষুনি উঠোনে গিয়ে বাঁধা ছাড়া শুরু করে দাও দেখি। কিন্তু ঘর ছেড়ে উঠোনে কেন? বলা তো যায় না, মন্ত্রীমশাই আবার খোঁজ নিতে না আসে। এখন অত কথা বলার সময় নেই, বুঝলে? আমি এখন চাদর মুড়ি দিয়ে তক্তাপোষের তলায় শুয়ে থাকি। তবে কেউ এলে বলবে তোমরা কাশি যাচ্ছ আর আমি চলে গেছি।
আর একটা কথা, লাল পেরে শাড়ি ছেড়ে চট করে সাদা কাপড়টা পরে ফেলো আর লম্বা করে ঘোমটা দিয়ে রাখো যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। হ্যাঁ কি জানি বাবা, তোমার পেটে কি আছে? ধুর। চলুন মা, আমি আর আপনার মেয়ে বাঁধা ছাদায় হাত লাগাই, চলুন। একেবারে আচমকা গিয়ে দেখতে হবে সত্যি ওরা কাশি যাচ্ছে কিনা। সত্যি তো ওরা বাঁধা ছাঁধা করছে, তাহলে কি গোপাল? তবু একবার কথা বলে বাজিয়ে দেখতে হবে। তোমরা তাহলে কাশি চললে? আহা, আর কান্নাকাটি করতে হবে না, যে গেছে চলে গেছে, চলে গেছে। তাই তো বলছি, যে গেছে সে তো আর ফিরে আসবে না। তার চেয়ে মন শক্ত করে কাশি গিয়ে শ্রাদ্ধ শান্তি করে এসো। আমি চললাম। গোপাল তাহলে সত্যি সত্যি মরেছে। আহা আহা, কি আনন্দ! এবার মহারাজকে ভুজুং দিয়ে যা ইচ্ছে তাই করা যাবে। আজ 15টা দিন হয়ে গেল মানুষটা চলে গেছে। আমি মন থেকে মানতেই পারছি না যে গোপাল আর নেই। কিছুতেই তার স্মৃতি ভুলতে পারছি না, কিছুতেই না। আমিও কি পারছি রানী, তবুও বাস্তবকে তো মেনে নিতেই হবে। এই রে, কি হলো? মানে পেটটা একটু গুড়গুড় করে উঠলো। ওরে বাবা, বেশ মোচড় দিচ্ছে। ও রানী, আমি না যে চট করে একটু হালকা হয়ে আসি। হ্যাঁ মহারাজ, ও মহারাজ, কোথায় যাচ্ছেন? কে? কদিনেই গলার আওয়াজ ভুলে গেলেন? আমি গোপাল। গোপাল? হ্যাঁ আমি। এই দেখুন। তুমি তুমি তো চলে গেছো। কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো আর যায়নি। কেন যাওনি? সকলেই তো চলে গেলে পরলোকে যায়। আমার ঘরের চাল যে সারানো হয়নি, সেই টানেই ফিরে এসেছি। ওরে বাবা! একি শব্দ করে এরকম ভাবে দরজা বন্ধ করলেন কেন? কি হলো? কি বুবু করছেন? কি হয়েছে? গোপালের ভূত ফিরে এসেছে। কি যাতা বলছেন? নিজের চোখে দেখে এলাম। বারান্দায় দাঁড়িয়ে ছিল। ও বাবা, আমার 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 মাথা ঘুরছে। কি মহারাজ তো অজ্ঞান হয়ে গেলেন। কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। এই তো আর চিন্তার কোনো কারণ নেই রানীমা। মহারাজ চোখ খুলেছেন। মন্ত্রী কোথায়? মন্ত্রী। এই যে মহারাজ, কাল শেষ রাত থেকে আপনার শিওরের কাছে দাঁড়িয়ে আছি। এই যে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে হবে। এক্ষুনি গোপালের বাড়ি ঘরামিকে পাঠাও আজকের মধ্যে। হ্যাঁ, আজকের মধ্যে আমি গোপালের ঘরের চাল সারানো দেখতে চাই। কিন্তু রাজকোষে যে টাকার টান। কোনো কথা শুনতে চাই না আমি। বলি টাকা বড় না প্রাণ বড়? যাও, এক্ষুনি যাও। টেকোটা চলে গিয়েও জ্বালিয়ে যাচ্ছে। যাই একবার গোপালের বাড়ি গিয়ে দেখে আসি চাল সারানোর কাজটা কতটা হলো। কিরে, কাজ কত দূর? পেড়ায় শেষ করে ফেলেছি। সন্ধ্যের মধ্যেই পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকের মধ্যেই যেন শেষ হয়ে যায়। দেরি হলে মহারাজ আর রক্ষে রাখবেন না। আরে গোপাল বউ, কাশি থেকে কবে এলে? এই কাল সন্ধেবেলা।
আচ্ছা ঠিক আছে, চাল ছাড়ানো ভালো করে দেখে বুঝে নিও। কি বাবা জীবন, শেষ ওষুধটা কেমন দিয়েছি? পুরো পাঁচন। সত্যি বাবা, আপনার টেকো মাথায় কত বুদ্ধি, হ্যাঁ? বলো, ওদিকের খবর কি? কাজ প্রায় শেষ, আজকের মধ্যেই হয়ে যাবে। হলেই ভালো। ও হ্যাঁ, গোপালের বাড়িতে কাউকে দেখলে নাকি? গোপালের বউকে দেখলাম, বলল ওরা সব নাকি কাল সন্ধেবেলা ফিরে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো এসো। বুঝলে রানী, ওই গোপালের ঘরের চাল সারানোর কাজ প্রায় মিটে এসেছে, আর গোপালের বউ নাকি ফিরে এসেছে। তাই নাকি? তাহলে কাল একবার গোপালের বাড়ি যাব। তুমি শুধু একলা যাবে কেন? আমিও তোমার সাথে গিয়ে সব নিজের চোখে দেখে আসবো। আরে মন্ত্রীকে তো বিশ্বাস নেই, ওকে বলে এক আর করে আর এক। চলুন তাহলে ঘুরে আসি। আমি গোপালের বউকে সান্ত্বনা দেব, আর আপনি সবকিছু নিজের চোখে দেখে বুঝে নেবেন। গোপাল বউ, ও গোপাল বউ! এ কি গোপাল বউ, তোমার এ কি সাজ? কেন রানীমা এ কথা বলছেন কেন? ও তো সদবার সাজেই আছে রানীমা। গোপাল, তুমি তাহলে মরনি? বালাই ষাট, খামোকা মরতে যাব কেন? শত্রুর মুখে ছাই দিয়ে আমি অনেক কাল বেঁচে থাকবো। তাহলে যে সেদিন রাত সবাই গিয়ে তোমার জামাই বলল? কি বলল মহারাজ? বলল যে তুমি মরে গেছো। একটু ভুল হলো মহারাজ, ও বলেছিল চলে গেছে। মহারাজ, চলে যাওয়া আর মরে যাওয়া কি এক হলো? কিন্তু শ্রাদ্ধ শান্তির কথা উঠতে তোমার জামাই তো বলেছিল যে কাশিতে গিয়ে করবে। হ্যাঁ, তাই তো বলেছিল। ওখানেও বুঝতে ভুল হয়েছে, কাঁদতে কাঁদতে ওর গলায় কাশি চলে এসেছিল তো, তাই বলেছিল কাশি কাশি। আর আপনারা বুঝলেন যে কাশিতে গিয়ে শ্রাদ্ধ শান্তি করাতে চায়। ঠিক আছে, মানে মানছি যে আমার বুঝতে ভুল হয়েছে, কিন্তু টাকা দিতেই তোমার জামাই হাত পেতে নিল কেন? ওমা, সে কি কথা? বড়রা দিলে ছোটদের তো হাত পেতে নিতেই হয়, না হলে যে বড়দের অপমান করা হয় মহারাজ। আপনার টাকা দিয়ে আমরা সপরিবারে কাশি থেকে ঘুরে এসেছি হুজুর। ঠিক আছে, এটাও মানছি, কিন্তু পরশু রাতে আমাকে অকারণে ভয় দেখালে কেন বলো তো? কাশি থেকে ঘুরে এসেই তো আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম মহারাজ। ভয় তো দেখাতে যাইনি। ভূতের ভয় দেখাতে হলে তো নাকি সুরে কথা বলতে হয়। আমি কি নাকি সুরে কথা বলেছিলাম মহারাজ? না, মানে সেটা অবশ্য করনি। এবার ভালো করে মনে করে দেখুন, আপনি আমায় কি বললেন? বললাম তুমি তো চলে গেছো। তার উত্তরে আমি বলেছিলাম কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো যাইনি। কি মহারাজ, মনে পড়ছে? মহারাজ, এক্ষুনি গোপালের কাছ থেকে সব টাকা ঘাট ধরে আদায় করে নিন। কথার জালে ও আপনাকে বোকা বানিয়েছে। বানিয়েছে, বেশ করেছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু মাঝে মধ্যে এমন করেই বাঁকাতে হয়। আমি ভেবে পাচ্ছি না গোপালের মতো একজন মানুষের ঘরে চাল সারাবার সামান্য খরচ মহারাজই বা দিলেন না কেন? তা আমি কি করব? সবকিছু তো এই মন্ত্রীর জন্যই হয়েছে। আব্বা, এখন যত দোষ নন্দ ঘোষ। যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, যাও। গোপাল, বলুন মহারাজ। তোমার মাথায় বুদ্ধি আছে সকলেই চান, কিন্তু তোমার নেকা বোকা জামাইয়ের মাথাতেও এত বুদ্ধি কেন হবে না মহারাজ? ন্যাকা বোকা সেজে থাকলেও আমি যে আসলে মিচকে। মিচকে? ব্যাপার কি উজির? ঘুরছো ফিরছো আর ফিক ফিক করে হাসছো? আসলে আসলে সামনেই তো ফসলের ভরা মরশুম। মাঠে মাঠে সোনালি ধান লক লক করবে, আর প্রজাদের হাসিও খিলখিল করবে। আমি আমি তাই হাসছি। সবই তো বুঝলাম, কিন্তু ওদিকে তো ভাড়ার একবারে খালি। সে আর ভরতে কতক্ষণ? আপনি আজ চাইলে কালই ভাড়ার ভরে যাবে। ঘটনা হলো গিয়ে ফসল বোনার সময় হয়ে গেছে, অথচ রাজ্যে পর্যাপ্ত শস্য দানা মজুত নেই।
আর তোমার আক্কেল দেখো, এর পরেও মুখে হাসি। আমি তো এমনি হাসি, আসলে হাসতে আমি তো ভালোবাসি কিনা। সত্যি উজির, এর পরেও তোমার মুখে যে কি করে হাসি আসে কে জানে। আগে জাহাপানা, সমস্যা যেমন আছে তেমন তো তার সমাধানও আছে। কিন্তু সমাধানটা কি সেটা তো বলবে। মুর্শিদাবাদের শস্য না থাকলে কি হবে? আশেপাশের রাজ্য থেকে শস্য দানা এলেই সমস্যা মিটে যাবে। আরে তাই তো, ঠিক বলেছো। আমি মুর্শিদাবাদের নবাব সব রাজ্যের কাছে শস্য চেয়ে পাঠাবো। এটা কি ভালো দেখায়? শস্য শস্য চাইবেন কেন জাহাপানা? হ্যাঁ, আপনি তো খাজনা চাইবেন, ওরা মোহরের বদলে বস্তা বস্তা চাল ডাল দেবে। হ্যাঁ, আর 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 এই নাজিজও এই তালে কিছু কামিয়ে নেবে। বাবা বাবা বাবা, ফন্দিটা বেশ ভালো, কিন্তু খবরটা তো সবাইকে শুনিয়ে দিতে হবে। আমি থাকতে আপনার চিন্তা কিসের? হ্যাঁ জাহাপানা, আপনি শুধু বসে থাকবেন আর দেখবেন আপনার শস্য ভান্ডার কেমন ফুলে ফুলে ফেপে ফেপে উঠেছে। এতক্ষণে বেশ হালকা হালকা লাগছে। ব্যাপার কি মহারাজ, আজ যেন কেমন থমথমে লাগছে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। কিন্তু কি হয়েছে কি মহারাজ? আপনি আমাকে বলুন, আমি তো আপনার মুশকিল আসান। আসান নয়, ভাসান। তোমার উপর ভরসা করলে তুমি আমায় ভাসিয়েই দেবে। কিন্তু সবাই মিলে আলোচনা করলে সব সমস্যারই সমাধান হবে মহারাজ। চলবে না, ওই পায়ের উপর পা তুলে বসে থাকা চলবে না। নবাবের ফতোয়া এসেছে। একেবারে ফতোয়া পাঠিয়ে দিয়েছে? তা কি লিখেছে তাতে? এই তো এখানে লেখা আছে, নিজেদের থাক বা না থাক, যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে শস্য পাঠাতে হবে। পাঠাতে হবে বললেই পাঠাতে হবে? হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না না, মামার বাড়ির কেন, এটা তো নবাবের আবদার। আর নবাব যখন বলেছেন তখন আর জবাব দেবার কিছুই নেই, দিলে ওই শস্যই দিতে হবে। বেশ, তাহলে এই দায়িত্ব তুমিই নাও। আর দায়িত্ব নিয়ে মহারাজকে ডোবাও। কি হলো উজির, তুমি যে বললে ফতোয়া পাঠালেই শস্যদানা হুড়হুড় করে চলে আসবে? এই তো জাহাপানা, এই এলো বললে। এই বলেই তো তুমি দুদিন কাটিয়ে দিলে, কিন্তু এখনো তো কারোর পাত্তাই নেই। এই তো এক এক করে আসছে, এই যে আসছে 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 আসছে, দেখুন দেখুন দেখুন। যাক, খাম্বাস তবু তোমার মুখ রেখেছে দেখছি। নাও এবার জলদি জলদি মাল খালাস করার ব্যবস্থা করো দেখি। সে তো করবই, একেবারে গুনে গুনে নামাবো। তবে শুধু নামালেই হবে না, বস্তা ভরে কি পাঠালো সেটাও দেখে নিতে হবে। আপনি বরং এই ফাঁকে একবার পরীক্ষা করে নিন জাহাপানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। হাবি জাবি সব ভরে আবার গোজামিল করে দিল কিনা দেখি। আরে আরে, এ কি, যা ভেবেছি ঠিক তাই, চালে ডালে মিশে এ তো একেবারে খিচুড়ি করে ফেলেছে। কি করব হুজুর বলুন, মুর্শিদাবাদে আসার সব রাস্তাই তো একদম খারাপ। বেশ বেশ, খুব করেছো। এখন বস্তাগুলো নামিয়ে দিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে যাও। খাম্বাস তো এলো, কিন্তু বাকিগুলো কোথায় গেল? আসছে আসছে জাহাপানা আসছে, তবে আসতে গিয়ে আবার কোথাও তালগোল পাকিয়ে ফেললো কিনা কে জানে। খাম্বাজের পরে বর্ধমানও আসছে দেখছি। আসতে তো হবেই, না এসে যাবে কোথায়? ইস, এ কি, এ তো দেখছি একেবারে মাখামাখি করে এনেছে। দেখুন, বোধহয় আবার সেই একই গান শোনাবে। না না, গান নয়, আর একটু হলেই গাড়ি উল্টে প্রাণটাই যাচ্ছিল। এদিকে রাস্তার যা অবস্থা। চালাতে না জানলে রাস্তার দোষ। নেহাত নেহাত আমার মনটা আজ ভালো আছে,
না হলে তোমাকে কান ধরে ওঠবোস করাতাম। কি করব হুজুর, তাড়াতাড়ি করে আসতে গিয়েই তো সব উল্টে পড়ে গেল। তারপর কোনো রকমে ওই সামলে নিয়ে এলাম। খুব করেছো, এনে একেবারে জাহাপানাকে যাকে বলে কিনা উদ্ধার করে দিয়েছো। একে একে তো সবাই আসছে, কিন্তু কই কৃষ্ণনগরের তো পাত্তা নেই। সেটাই তো দেখছি। তবে আপনার ফতোয়া না মানলে ওদের কপালে দুঃখ আছে, সেটা আর কি বলে দিতে হবে? দেখি আর একটু অপেক্ষা করে দেখি, তারপর না হয় কাল কাঠি যা নাড়া নাড়বো। কি খবর কি গোপাল? নবাবকে শান্ত করা গেল? এদিকের কাজ সব সারা, গাড়িও বোঝাই করে এগিয়ে গেছে, টুকটুক করে ঠিক নবাবের কাছে পৌঁছে যাবে। এখন কি টুকটুক করলে হবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকেই খবর পাচ্ছি সবাই এতদিনে মুর্শিদাবাদে পৌঁছে গেছে। সে কি? তাহলে তো আমাদের ওপর নবাবের খাঁড়ার ঘা পড়লো বলে। এখনো কেন পড়েনি সেটাই ভাবছি। তাড়াতাড়ি করে গন্ডগোল করার থেকে ধীরে সুস্থে গিয়ে মন জয় করাই তো ভালো মহারাজ। মন জয় করতে গিয়ে নবাবের ধমক খাবার ভয়টাও তো হচ্ছে গোপাল। না 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 না, এখন থেকে ভয় পেয়ে কি লাভ? তার থেকে গোপাল যা বলছে তার উপরই ভরসা না হয় রাখো। সে না হয় হলো মহারাজ, কিন্তু বিপদ যদি হয় তবে কি গোপাল সামলাবে? হ্যাঁ যাবে সব জানতা গোপালই যাবে নবাবকে ঠান্ডা করতে। না, গতিক তো সুবিধের ঠেকছে না। মন্ত্রীমশাই যেন সব ব্যাপারটাই আমার উপরে ছেড়ে দিতে চাইছেন। কি হলো গোপাল? ভাবছো কি বলো তো গোপাল? ধীরে সুস্থে গেলে কি কোনো বিপদের কারণ আছে? না না, তেমন কিছু নয়। তবে তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ। তার থেকে যেমন যাচ্ছে যেতে দিন। ওহ, কপাল যদি ভালো থাকে তবে নিজের পেঁচেই গোপালকে ফাঁদে ফেলা যাবে। না 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 না, আমি কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না। সবাই চলে এলো, কিন্তু কৃষ্ণনগরের তো কোনো পাত্তাই নেই। না 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 জাহাপানা, ওই যে মনে হচ্ছে গাড়ি এসে পড়েছে। বেশ, আসতে দাও একবার নাগালের মধ্যে, তারপর দেখাচ্ছি। বলি আর কত সময় নেবে? তোমার জন্য কি সময় উল্টো দিকে ঘুরবে নাকি? আগে গাড়ি ভর্তি বস্তা আছে, আসার আগে ওই গোপাল দাদাই তো পরামর্শ দিল গাড়ি নিয়ে যেন তাড়াহুড়ো না করি। তবে দেরিতে হলেও মাল কিন্তু একদম ঠিকঠাক এসেছে জাহাপানা। তাই তো দেখছি কৃষ্ণচন্দ্র তাড়াহুড়ো না করে সমস্ত শস্যের খাজনা সুস্থভাবে পাঠিয়েছে। কিন্তু আচ্ছা জানলায় পড়লাম, না পারছি পুরোপুরি খুশি হতে, না পারছি ভালো করে রাগ দেখাতে। সত্যি সত্যি জ্বালাতনই বটে। না উজির না, কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান করছে। আসলে কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজির, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও এই কথা, তাহলে এই কথা ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল গরুর গাড়ি বোঝাই করে বস্তাও চলে এলো, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার পরামর্শ যদি নেন তাহলে কিন্তু একটা উপায়ে খুব সহজেই বেকায়দায় ফেলতে পারবেন। জানুই যখন, তখন কিন্তু না করে বলো উপায়টা কি? আগে জাহাপানা, আমি বলছিলাম আপনি বরং একটা ঘোষণা করে দিন যে খাজনা পেয়ে আপনি মহা খুশি, তাই এই একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। সে না হয় করলাম, আর তাতে সবাই যোগদান করলো। তারপর
আরে আরে তারপরেই তো আসলে মজা। কৃষ্ণনগরের গরুর গাড়ি ঢিকিস ঢিকিস করে সবার শেষে আসবে। আর প্রতিযোগিতা হেরে বেশ বড় সড় শাস্তি পাবে ও। সাবাস সাবাস সুজিত, আচ্ছা একটা ফোন দিয়ে এঁটেছো বটে। যাক বাবা, এই যাত্রায় মনে হচ্ছে নবাবকে ঠান্ডা করা গেছে। তবে নবাব যে সত্যি সত্যি এত সহজে শান্ত হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি কিন্তু গোড়াতেই ভেবেছিলাম মহারাজ, গোপাল যখন আছে তখন ঠিক সামলে দেবে। বটে, এখন কাজ মিটে যেতে উল্টো গান গাওয়া হচ্ছে। আরে তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? বিড়বিড় কোথায় করছি মহারাজ, মন্ত্রীমশাই গান গাইছেন আর আমি তাল দিচ্ছি। নবাবের পত্র আছে মহারাজ। ও, নবাব কি খুশিতে গদগদ হয়ে একেবারে চিঠি পাঠিয়ে দিলেন? মনে তো হচ্ছে কোনো সুখবরই এসেছে। মানে খবরটা তেমন খারাপ নয়। নবাব নাকি একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। উমা, প্রতিযোগিতা! আহা, কি মজা! এতে অংশগ্রহণ করবে নবাবের অধীনস্থ বাংলার সমস্ত রাজ্য। যে রাজ্য এই প্রতিযোগিতায় প্রথম হবে তাদেরকে আগামী 3 বছরের জন্য শস্যের খাজনাও মওকুফ করা হবে। হ্যাঁ, তাহলে আর কি, 3 বছরের জন্য ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন মহারাজ। শুধু এটুকু শুনে লাফালে হবে, তার সঙ্গে ছোট্ট আরেকটা শর্তও যে আছে। নবাব এটাও বলে পাঠিয়েছেন, যে রাজ্য সবার শেষ হবে তারা 3 বছরের শস্যের খাজনা একসাথে দেবে। নবাব যখন চিঠি পাঠিয়েছে তখন প্রতিযোগিতায় অংশগ্রহণ তো করতেই হবে। আচ্ছা, যাতা কলে পড়া গেল বটে, এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ। কি আর করবেন মহারাজ, নবাবের মুখে হাসি ফোটানোর জন্যে গরুর গাড়ি নিয়ে তো ছুটতেই হবে। তবে এমনটা যে হবে সেটাও তো আমি আগেই বুঝে গিয়েছিলাম মহারাজ। আর এসবের জন্য দায়ী ওই গোপাল। গোপাল আবার এর মধ্যে কোথা থেকে এলো? ওই তো গোলমালটা পাকিয়েছে। গোপালের পরামর্শে গাড়োয়ান যদি গরুর গাড়ি নিয়ে ধীরে ধীরে না যেত তাহলে নবাব আমাদেরকে কিছুই বলতো না, আর এই ঝামেলাতেও আমরা জড়াতাম না। কিন্তু এখন উপায় কি? কিছু তো একটা করতে হবে। উপায় যদি কিছু থাকে তবে তা গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। ওহ, কি বিপদেই পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ, দেখি প্রতিযোগিতায় জেতার জন্য কি করতে পারি। না 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 না, আমি কোনো কথা শুনবো না। যে করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততেই হবে। কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে। না 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 না, গতিক তো সুবিধে ঠেকছে না। আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন। আপনি লিখে রাখুন মহারাজ, ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে। কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয় তাহলে যে প্রতিযোগিতায় সেটা মাথায় উঠবে। কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ। কিন্তু গোপাল তো এভাবে মুখ লোকানোর লোক নয়। হাতি ঘোড়া গেল তাল, গোপাল বলে কত জল। উমা, গোপাল আবার জল মাপবে নাকি? মাপামাপি পরে হবে, তবে আমার কাছে পাকা খবর আছে। আশেপাশের রাজ্যের রাজারা গরুর গাড়ির চাকায় তেল লাগিয়ে একেবারে সড়গড় করে ফেলেছে। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে নবাবের কাছে 3 বছরের খাজনা একবারে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। এখনই কি এইভাবে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে? হাল ছাড়তে ইচ্ছে না করলে থাকো ওই টেকোর জন্যে হাফ ইত্যাস করে বসে। তবু গোপাল এইভাবে সিধিয়ে গিয়ে কি ঘোট পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি। আমার সঙ্গে লুকোচুরি খেলা আমি বার করছি। না, আজ কদিন ধরেই ভাবছি
কিন্তু এত ভেবেও তো তেমন সুবিধে করতে পারছি না। বলি বুড়ো বয়সে তোমার এ কি ভীমরতি, হ্যাঁ? কাজ নেই, কম নেই, শুধু একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো, হ্যাঁ? আহা, করছে কি সাধে? শরীরটা চললে তবে তো বুদ্ধিটাও খুলবে। কিন্তু এমন ভাবে চললে যে দুদিন পরে পেটে দানা পানি পড়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও তোমার যত সব অলক্ষণে কথা। বলি কানের কাছে এমন ভেজর ভেজর করলে কি বুদ্ধি খোলে? তোমার ওই বুদ্ধি তোমার কাছেই রাখো। তা তো বলবেই, ওই বুদ্ধি ভেজেই তো পেট চলছে নাকি? খবরদার খবরদার, খাওয়া নিয়ে কোনো খোটা দেবে না। হ্যাঁ, নাও ঠেলা সামলাও। তোমাকে আবার কে খুঁটলো? এই শোনো, এই আমি আছি বলেই না তোমার দুবেলা দুমুঠো জুটছে, না হলে হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে গেলেও পেটে দানা পানি পড়তো না। কি বললে? হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে যেত? তাই তো, তাই তো, জুতো তো ক্ষয়ে যাবারই কথা, কিন্তু জুতো ক্ষইলেও পা তো ক্ষয় না। সাধে কি বললাম ভীমরতি হয়েছে, সব ছেড়ে দিয়ে এবার জুতো নিয়ে পড়লো। তোর পড়িনি গিন্নি, পড়িনি, বরং মনে হচ্ছে উঠে দাঁড়িয়েছি। তুমি আমার বুদ্ধি খুলে দিয়েছো গিন্নি। না না, এই ব্যাপারে বিজ্ঞানীর সাথে এক্ষুনি একটা আলোচনা করা দরকার। এই তো বিজ্ঞানী দেখছি কাজের মধ্যেই আছে। কি আর করবো গোপাল, কর্মই যে জীবন, কাজ তো করে যেতেই হবে। সে তো করতেই হবে, তবে তার সঙ্গে যে মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তরও দিতে হবে। মনের মধ্যে প্রশ্ন, সে তো খুবই ভালো কথা। হুম, প্রশ্ন হলেই তো উত্তর আসবে। প্রশ্নই তো হলো আবিষ্কারের মূল কথা। কিন্তু কিন্তু তোমার প্রশ্নটা কি গোপাল? আমার প্রশ্ন গরুর গাড়ির চাকা নিয়ে। ও বাবা, চাকা? তেমন কোনো আঁকা বাঁকা প্রশ্ন করবে না তো? না না না, বাঁকা নয়, বাঁকা নয়, একেবারে সোজা। বেশ, তাহলে প্রশ্নটা করে ফেলো। বলছিলাম যে কাঠের চাকার ওপরে লোহার বেড়ি লাগানো হলে গাড়ির চাকা শক্তপোক্ত হয় নিশ্চয়ই? হ্যাঁ, হয় বই কি, কিন্তু তার জন্য তো গাড়ির গতিও কমে যায়। তাহলে গাড়ির গতি বাড়ানোর উপায় কি? সহজ কথায় বলতে, গতি বাড়াতে হলে চাকার উপরে ঘর্ষণ কমাতে হবে। ওরে বাবা, তাহলে তো এমন কিছু করতে হবে যাতে লোহার উপরে সরাসরি আঘাত না লাগে। এই তো, কত সহজেই সবটা বুঝে গেলে। কিন্তু লোহার উপরে আঘাত করবে কি করে বলো তো? আরে সেটাই তো বলতে এলাম। পা যেমন চামড়া দিয়ে মোড়া থাকে, তেমনি লোহাটাকেও যদি মুড়ে দেওয়া যায়, না মানে জুতোর চামড়াই যদি ওর ওপর ব্যবহার করা হয়। এই চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। ও ভেবে ভেবে আচ্ছা একটা উপায় বের করেছে তো। চমৎকার, চমৎকার। উপায় যখন বেরিয়েই গেছে তখন আর দেরি করা ঠিক হবে না। ঠিক কি বেঠিক সেটা তো মহারাজ ঠিক করবে নাকি? চলো, এখন তোমাকে ধরে মহারাজের কাছে নিয়ে যাবার হুকুম হয়েছে। না না ভাই, আর ধরারও দরকার নেই, বাঁধারও দরকার নেই। আমি নিজে নিজেই মহারাজের কাছে যাব আর গরুর গাড়ির প্রতিযোগিতা জেতার গোপন ফন্দিটা ফাঁস করব। সব রাজ্য থেকেই তাহলে গরুর গাড়ি এসে হাজির হয়েছে। হ্যাঁ জাহাপানা, সবাই তো প্রতিযোগিতা শুরু করবার অপেক্ষায় একেবারে আনজান করছে। না 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 না, তাহলে আর দেরি করা ঠিক হবে না। কি বলো কৃষ্ণচন্দ্র? শুরু করে দিলেই হয়। সে তো বটেই, এমনিতেও তো তুমি গোহারান হারবে আর অমনিতেও তাই। গোপালের বুদ্ধিতে চললে যা হয়, শেষে মান সম্মান নিয়ে কৃষ্ণনগরে ফিরতে পারলে হয়। সম্মান থাকলো না গেল, সেটা আর একটু পরেই পরিষ্কার হয়ে যাবে মন্ত্রী মশাই। ওহ, গোপাল দেখছি এখনো হাল ছাড়তে রাজি নয়। হাল বেহাল হলে মানুষ এমন কথাই বলে, এতে তো দোষের কিছু নেই জাহাপানা। বেশ, তাহলে প্রতিযোগিতা শুরু হোক। আরে আরে আরে, এ কি, এই কৃষ্ণচন্দ্রের গাড়ি সবার আগে ছুটছে, ব্যাপার কি? হ্যাঁ, এটা কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, না না না, গায়ে একটা চিমটি কেটে দেখি। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ছুটছে ছুটছে মহারাজ, উঁচু নিচু সব বাধা পেরিয়ে আমাদের গাড়ি সবার প্রথমে। কিন্তু এমন চমৎকার কি করে হলো মহারাজ?
আরে বাবা, এসবই হচ্ছে গোপালের কামাল। গোপালই তো গরুর গাড়ির চাকার লোহার বেড়ির ওপরে মুচিকে দিয়ে চামড়ার একটা আস্তরণ লাগানো করালো। আর তাতেই কৃষ্ণনগরের গাড়ি সবার আগে দৌড় শেষ করে বাজি মাত করলো। আর খাম্বাজ রাজ্যের গাড়ি সবার শেষে। ও, এবারও গোপাল হারাবাজি জিতে নিয়ে চলে গেল। আমাদের ব্যাপারটা একটু ভাবুন না বানা। 3 বছরের খাজনা একসাথে দিতে হবে। আমরা যে সর্বশান্ত হয়ে যাব না বানা। এবারের মতো খাজনা মুকুব করে দিন না বানা। আরে চুপ করো। এ দোনা তো ফ্যান ফ্যান করে। হ্যাঁ, জাহাপানাকে কে সামলায় তার ঠিক নেই, তার মধ্যে উনি আবার কান্না জুড়ে বসলেন। ও জীবন বড়ই বিচিত্র জাহাপনা, কারোর মুখে হাসি আর কারোর চোখে কান্না। কই, আজও তো দেখছি গোপাল সভায় আসেনি। না না না, আমার মনে হচ্ছে অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ও এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে। এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। হ্যাঁ, সুস্থ হয়তো হবে, তবে মহারাজ ওই কবিরাজ চিকিৎসায় একটু সময় লাগবে। সে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? আমি না হয় ততক্ষণে এদিকটা একটু ঘুঁটি সাজিয়ে নি। যাক, রোগ জ্বালা সারিয়ে গোপাল ফিরে এসেছে তাহলে। কিন্তু এখনো যে তোমাকে কেমন একটু দুর্বল দেখাচ্ছে গোপাল। তা একটু আছি বটে, তবে মহারাজ 2-4 দিন গেলে দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব। না মহারাজ, আমি বলছিলাম যে গোপালের ব্যামোটাকে অত সহজভাবে নেওয়াটা কি ঠিক হবে? হবে না। আজ ভালো আছে, কাল আবার খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তা পারে বই কি, কিন্তু উপায় বাকি। উপায় আছে মহারাজ, মানে যাকে বলে সবই ভগবানের ইচ্ছে। ওর ইচ্ছেতেই উপায়ও একটা হতে পারে মহারাজ। ব্যাপারটা কেমন হলো? আজ যেন মন্ত্রী মশাই আমার জন্য বড্ড বেশি দরদ দেখাচ্ছে। না না না, সাবধান গোপাল, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। তাহলে উপায়টা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মহারাজ, হিমালয় থেকে এক সাধু বাবা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। সাধু বাবা? তাও আবার সেই হিমালয় থেকে? শুনেছি এই সাধু বাবা নাকি ত্রিকালজ্ঞ, লোকের ভূত ভবিষ্যৎ বর্তমান ফট ফট করে বলে দেন। তাই নাকি? হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাই সাধু বাবাতে ভক্তি ঝরে ঝরে পড়ছে। ভক্তির আর তুমি কি বুঝবে? সাধু বাবার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি, আর তেমনি চমৎকারী ক্ষমতা। ওরে বাবা, উনি সাধু বাবা নাকি জাদু বাবা? সেটা একবার নিজে গিয়েই পরখ করে দেখে এসো। আমি বলি কি মহারাজ, গোপালের একবার ওই সাধু বাবার কাছে যাওয়া দরকার। কেন সাধু বাবার কাছে কেন? ওই সাধু বাবার চরণামৃত পান করলেই গোপাল আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বরং গোপাল একবার সাধু বাবার কাছেই ঘুরে এসো। কিন্তু রোগ সারানোর জন্য চরণামৃতের কি দরকার? আমার ওষুধ খেয়ে গোপাল তো এমনিতেই বেশ সুস্থ হয়ে উঠেছে। তুমি থামো বৈদ্য, শুধুমাত্র তোমার ভরসায় থাকলে গোপাল সোজা হয়ে বসার বদলে টান টান হয়ে শুয়ে পড়বে। ভগবানের ওপরে কেউ নেই, তাই গোপালের উচিত সাধু বাবার কাছে যাওয়া। মনে হচ্ছে মন্ত্রী নির্ঘাত কিছু একটা মতলব ফেলেছে। না না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আরে কি হলো কি? নিজের মনে কি সব বিড়বিড় করছো? গোপাল মনে হচ্ছে এখন থেকেই ভয় পেয়ে গেছে, তবে দুর্বল শরীরে এটা হয় মহারাজ। সে কি গোপাল, ভয় পাওয়ার কি আছে? দেখবে সাধু বাবার কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। না, তাই তো আমি ভাবছিলাম, এমন সুযোগ তো আর রোজ রোজ আসে না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে। একসঙ্গে? না,
সবাইকে আবার সঙ্গে টানার কি দরকার? হ্যাঁ, এমন মহান সাধুর দর্শন পাওয়া থেকে সবাই বঞ্চিত হবে, তা কি করে হয়? এটা তুমি মন্দ বলনি। মানে মনে মনে না আমারও যেন একটু কৌতূহল হচ্ছে। না না, আমিও যাব। আমি গিয়ে তার সঙ্গে দেখা করব, আর বাকিরাও যাবে আমার সঙ্গে। ওরে বেটা, গোপাল ভেবেছে সবাইকে দলে টেনে নিয়ে ছাড় পেয়ে যাবে, তবে পেঁচও আমি মারতে জানি। দেখো এবার আমি কি করি। কি হলো মন্ত্রী, তুমি যেন কেমন একটু মিয়ে গেলে? না না, এখনই মিয়ে গেলে কি করে হবে? এখনো তো কত পথ পাড়ি দেওয়া বাকি। উমা, সে কি? তবে কি যেতে হবে হাঁটি হাঁটি? এত কষ্ট করে গিয়ে কি কাজের কাজ কিছু হবে? কষ্ট তো একটু করতেই হবে, না হলে ভগবান মুখ তুলে চাইবেন কি করি? না 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 না, কষ্ট হয় হোক, তবে সবাই যাবে। দেখি সাধু বাবা কি বলেন। ওরে বাবা, ও বাপরে বাপ, আর কত হাঁটবো? হেঁটে হেঁটে যে হাঁটুতে হাঁটুতে ঠেকে যাচ্ছে। দুর্গম উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি কোথায়? ও বাবা, আর তো পারা যায় না। এটা কি রাস্তা? ছি, কি বিশ্রী! না না, সাধু বাবা আর অন্য কোথাও ঘাঁটি গাড়া জায়গা পেল না, সব ছেড়ে শেষে এইখানে। রাস্তায় কোথাও একটু জল খাওয়ারও জায়গা নেই। আমাদের শরীরং শুষ্কং কাষ্ঠং। এখন আর কি হয়েছে? শেষে তো ওই শুকিয়ে কাঠ হয়েই মরবে। আর একটু সবুর করো। জয় সাধু মহারাজের জয়। রে ব্যাপার কি? আজ মনে হচ্ছে বহু পথ পেরিয়ে বহু জ্ঞানী গুণী আমার অতিথি হয়ে এসেছেন। না না, আমরা তো শুনলাম আপনি ত্রিকালদর্শী, তাই তো ছুটে এলাম আপনার কাছে। তবে সবার আগে এই গোপালকে চাঙ্গা করার জন্যে আপনাকে কিছু করতে হবে। বেচারা রোগে ভুগে ভুগে যে একেবারে জড়ো হয়ে গেল। কিছু হবে না, ওর যা টইটম্বুর চেহারা, তাতে দু ফোঁটা চরণামৃতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এবার আপনার চরণামৃত দিয়ে দিন একটু করে। হ্যাঁ দেবো তো, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। মন্ত্রী ঠিক কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে। বিশেষ কেউ হলে বিশেষ রকমের সেবাই পাবেন। নে বেটা, এটা খেয়ে নে। হাঁটতে হাঁটতে জিভ বেরিয়ে গেছে বটে, তবে সাধু বাবার ওপরেও নজর রাখতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর কাম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা কি? এ আমি কি দেখছি? আমি তো ভাবতেই পারছি না। এই রে, কি হলো আবার? কালে সর্প, কালে সর্প গ্রাস করছে আপনাকে। হ্যাঁ, সাবধান মহারাজ, নইলে সর্বনাশ হয়ে যাবে। সব কিছু রসাতলে চলে যাবে। সর্বনাশ? তাহলে কি হবে এবার? যা হওয়ার তাই হবে, আর তা না হলে যা করার আমাকেই করতে হবে। করুন সাধু বাবা, তাই করুন, আমাকে রক্ষা করুন। চল চল, দাদুকে গিয়ে খবরটা দিই। খবরটা শুনলে দাদু একেবারে চমকে যাবে। এতে আবার চমকানোর কি আছে? তোদের খালি সব কিছুতেই বাড়াবাড়ি। কিরে, সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? আমাদের কৃষ্ণনগরে একজন সাধু এসেছে। আর সেই সাধু নাকি কথার মার পেঁচে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। কার কি হয়েছে, কার কি হবে, সব একেবারে ঝরঝর করে বলে দিচ্ছে। তবে সবাই কিন্তু তার দর্শন পাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রী মশাই বেছে বেছে লোক পাঠাচ্ছেন আর বলছেন ভগবান নাকি সবার দিকে মুখ তুলে তাকান না। উমা, সে কি কথা? ও, ব্যাপারটা তাহলে এই রকম। মানে যা ভেবেছি তাই, তলে তলে মন্ত্রীর কলকাঠি আছে। দাদু, যদি এবার মন্ত্রী মশাই সাধুকে হাত করে তোমায় হারিয়ে দেয়, তাহলে তোমার কি হবে দাদু? তোর ওদের কথা ছাড় তো, আমি বলছি দাদু, তুমি কিচ্ছু ভেবো না।
পুড়বে পুড়বে, এবার তোমার কপাল পুড়বে। হ্যাঁ, আরে খামোখা আমার কপাল পুড়তে যাবে কেন? নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো। এবার ওই সাধুর অভিশাপ লাগবে। না না, তুমি যখন সাক্ষাৎ আছো তখন আর কার কি অভিশাপ লাগবে গিন্নি? করো করো, আরো মস্করা করো, আরো মস্করা করো। একেই তো ঝিম মেরে আছো, এরপর যখন আরো বিপদে পড়বে তখন বুঝবে। হ্যাঁ, না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। তবে একটা খটকা তো কিছুতেই যাচ্ছে না। মন্ত্রী কথায় কথায় ভগবানের কথা বলছে কেন? শোন, তোরা বরং এক কাজ কর। ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। মহারাজ তাহলে কিছুই বুঝতে পারেননি। বুঝলেই বা কি, মহারাজ তো কাত। আরে সেটাই তো বলতে এসেছি, সব একেবারে পরিষ্কার। ভগবান মহারাজের দিকে মুখ তুলে এমন চেয়েছেন যে মহারাজ তো শয্যা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি মন্ত্রীমশাইয়ের রাস্তা একেবারে পরিষ্কার। হ্যাঁ, আর গোপালকে সরাতে পারলে আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। না মানে আমি বলার আগেই সব বুঝে গেছে। এ আর নতুন কি কথা? ওর বুদ্ধির কাছে সবাই একেবারে চুনোপুটি। হ্যাঁ, চুনোপুটি। তাই তো আমি বলি, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু গোপালের কি খবর? ওকে যে জল খাইয়েছি তাতে তো ওর এতক্ষণ ওলাউটো হয়ে গড়াগড়ি খাবার কথা। কয়েকদিন ধরে তো গোপালের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মনে হচ্ছে ঘরে শুয়েই কাতরাচ্ছে। তবে মন্ত্রী মশাইয়ের কি আর সেই দিকে নজর দেওয়ার সময় আছে? মহারাজ সবাই আশা বন্ধ করে দেবার পরে এখন তো ওই মন্ত্রী মশাইকেই সব সামলাতে হচ্ছে। ওহ, মহারাজের মনে এমন মৃত্যু ভয় ঢুকেছে যে সে আর বেরোবে না মনে হচ্ছে। তাহলে আর কি, যাও গিয়ে দিন গোনো। আমি দেখতে পাচ্ছি ভালো দিন আসছে। মহারাজকে এমন ভয় দেখিয়েছি একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। মনে হচ্ছে এবার কিছু লোকজন আসছে, তাই তাড়াতাড়ি আবার ঢেক ধরে নাও। বল বল বেটা, কি জানতে চাস? আমার কাছে ভূত ভি আছে আর ভবিষ্যৎ ভি আছে। ও, লোকজন শুনবে কি, ঝাঁঝেই মাত হয়ে যাবে। ওরে ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, বাঁচা রে বাঁচা। আহা, একটু শান্ত হন মহারাজ। সব সেরে যাবে, সব সেরে যাবে, আগে শান্ত হন। ওরে বাবা, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট, কি কষ্ট। আমার সব শেষ হয়ে যাবে। এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মহারাজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? বলুন বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন। আর এই কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম তাহলে কি আর এখানে শুয়ে থাকতাম। ওনাদের ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছেন না। এই মরেছে, সে আবার কি? কই কই দেখি দেখি দেখি, পায়ে ব্যথা মহারাজ। ব্যথা ব্যথা ব্যথা, হাতেও ব্যথা আছে? আরো ব্যথা। বুকে নিশ্চয়ই ব্যথা নেই? ওরে বাবা, দারুণ ব্যথা। আর গলায়? ওরে বাবা রে, গলা টিপে মেরে ফেললো রে। ওরে কি ব্যথা, কি ব্যথা। না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য, কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগটা সারবে। নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই মহারাজ সেরে যাবেন। আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। হবে না, কিচ্ছু হবে না। কেউ আমাকে সারাতে পারবে না। সাধু বাবা বলেছেন আমাকে কাল সর্পে ধরেছে।
আমার আর কিছুতেই মুক্তি নেই। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমাকে। ও যা বুঝছি মহারাজের রোগ শরীরে নয়, মনে। আর মনের ব্যারাম সামলানো বড় সহজ কথা নয়। না, শরীরটা যেই একটু বেগরবাই করেছে কি করেনি, অমনি গিন্নি একেবারে ঘাড় ধরে ঘরে বসিয়ে দিল। আর এখন ঠেলা সামলাও। তোমার আর সামলানোর কি আছে? হ্যাঁ, যা সামলানোর সে তো আমি সামলাবো। হ্যাঁ, তুমি ছিলে বলেই তো এই যাত্রায় রক্ষে পেলাম, না হলে যে আমার কি হতো। যত মুখ বুজে থেকে থেকে নিজের কাজ করি ততই কথা শোনানো না। বুঝবে বুঝবে, যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। দেখো, সে আর বলতে, মুখ বুঝেই যা দিচ্ছ। মুখ খুললে যে কি হতো সেটা ভেবে ভেবেই তো মাথাটা আবার কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে গিন্নি। না না না, ধুর, এইভাবে থাকলে আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। না 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 না, আপনি পাগল হবেন কেন? পাগল তো হবেন মহারাজ, আর তার সঙ্গে আমাদেরও পাগল করে ছাড়বেন। দিন কয়েক রাজসভায় যায়নি, আর তাতেই মনে হয় ওই মন্ত্রী মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ছেড়েছে। না না, ওই সাধুই মহারাজের মগজ ধোলাই করছে। এখনই এখনই কিছু না করতে পারলে সব আয়ত্তের বাইরে চলে যাবে। হ্যাঁ, দাদু দাদু, তোমার কথাই ঠিক গো। মন্ত্রী মশাই বেশ বড় সড়ো একটা ষড়যন্ত্র করছেন। মহারাজের অসুস্থতার সুযোগে মন্ত্রী মশাই মনে হচ্ছে ভালোই জাঁকিয়ে বসেছেন। ও, ব্যাপারটা তাহলে এই। দাদু, আমরা চুপি চুপি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম ওদের কথা। সাধু বলছিল মহারাজকে কাল সর্পের না কিসের ভয় দেখিয়েছে, তারপর থেকে মহারাজের এই অবস্থা। দাদু, এখন যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু বড় একটা অঘটন ঘটে যাবে। মহারাজকে ভালো করে বোঝাতে হবে। সাধু বাবা মহারাজের এমন মগজ ধোলাই করেছেন না যে মহারাজ এই কচ্ছু বুঝবেন। না না, বুঝবেন বুঝবেন, মহারাজ সবই বুঝবেন, তবে একটু অন্যভাবে। তবে এখন আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। না না, আর ভালো লাগছে না। আপনি একটু শান্ত হন মহারাজ। ওই তো, ওই যে গোপাল এসেছে। গোপাল আর কি করবে? না না, এখন শুধু ভগবানকেই ডাকো রানী। উনি যদি কিছু করতে পারেন। আমার মন ভেঙে গেছে রানী, মনটা একেবারে ভেঙে গেছে। কেন মহারাজ, মনের আবার কি হলো? দেখো না গোপাল, জল জ্যান্ত মানুষটা কেমন যেন ভয়ে কুকড়ে গেছে। একবার দেখো। আমার সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওই তো ওই তো ওই সাপ আমায় গিলতে আসছে। তাতে কি হয়েছে মহারাজ, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি আর কি করবে গোপাল? যা হবার তা তো হবেই। মানে সাপ আপনাকে খাবেই? সাধু বাবা সব দেখতে পান, আমার ভবিষ্যৎ দেখেই তো কেমন ঝরঝর করে বলে দিলেন। না না, আমি বেশ বুঝতে পারছি আমার সময় ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু আপদে বিপদে তো এই গোপালই আপনাকে সামলেছে মহারাজ। কিন্তু এখন তো শুধু বিপদ নয়, একেবারে মহা বিপদ। এবার আর আমার মুক্তি নেই। কি আছে আর কি নেই সেটা তো এখনো দেখা বাকি আছে। পুরোটা তো এখনো দেখাই হয়নি মহারাজ। দেখার আর কি বাকি আছে বলতো? যা দেখার সব তো সাধু বাবাই দেখে ফেলেছেন। তবে আমারও যে কিছু দেখানোর আছে মহারাজ, আর তার জন্যে আপনাকে রাজসভায় আসতে হবে, আর তার সঙ্গে ওই সাধু বাবাকেও ডেকে আনতে হবে। তুমি যখন এত করে বলছো তখন তাই হবে। এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি। কিন্তু এইভাবে সবাইকে ডাকাডাকি করে আপনি কি করতে চাইছেন মহারাজ? মহারাজের ডাক শুনে আমিও চলে এলাম। বল বেটা, কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন মহারাজ। ভগবান মুখ তুলে চাইলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ বলুন সাধু বাবা, আপনি বলবেন আর আমরা শুনবো। এসে যখন গেছেন তখন আর পালানোর পথ নেই, তাই দেখা আর শোনা
দুটোই হবে। না না, পালাবে কেন? আমরা কাউকে পালাতে দেবো না। হ্যাঁ, কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবে। তুমি কি বলতে চাইছো বলো তো? তার আগে সাধু বাবাই বলুক মহারাজের ঠিক কি হবে। আমি আগে যা বলেছি এখনো ওই কথাই বলছি। হ্যাঁ, মহারাজকে কাল সর্প গ্রাস করবে। আমি মহারাজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমার কি হবে? কে আর আমার কি করবে? আমার কিছুই হবে না। আরে আরে, এসব কি হচ্ছে? না না, এসব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তাহলে এর আগে যা হচ্ছিল সেটা কি ভালো হচ্ছিল মন্ত্রী মশাই? না না, আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি দেখুন মহারাজ, সাধু কেমন কিছু হবে না বলেও কত কিছু পেট ভরে খেয়ে ফেললো। তাই তো দেখলাম। তবেই বুঝুন মহারাজ, যে সাধু নিজের ভবিষ্যৎ জানে না সে কিনা আপনার ভবিষ্যৎ বলে দিল, আর তাই শুনে আপনি ভয়ে কেঁপে গেলেন। হ্যাঁ হ্যাঁ, তা একটু কেঁপেছিলাম বটে, তবে এখন বুঝলেন তো ব্যাপারটা কত বড় মিথ্যে? তা বুঝলাম, কিন্তু মহারাজ, আরেকটা মিথ্যে যে দেখা এখনো বাকি আছে। ছাড়বো কেন? আমি তো ভালো করে তোমায় ধরিনি ভাই। আরে এই যে ভগবান! এই মরেছে, গোপাল যে হাটে হাঁড়ি ভেঙে ফেলেছে। এবার বুঝলেন তো মহারাজ, ভগবান মুখ তুলে চেয়ে আপনার কি ক্ষতি করতে এসেছিল? না না, আমি নয়, এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি, সব ওরই বুদ্ধি। হ্যাঁ, বেটা নিজে মরবে, আমাকেও মার খাওয়াবে মনে হচ্ছে। ওহ মন্ত্রী, তাহলে নাটের গুরু তুমি? বাঁধো বাঁধো, এক্ষুনি বাঁধো দুজনকে। ওই মন্ত্রী আর ভগবানকে একসঙ্গে বেঁধে ফেলো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর জীবনেও করব না, কখনো না। কথা দিচ্ছি মহারাজ, আর মুখও হব না, কথা দিচ্ছি। ওর বাবারে খুব মেরেছে। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। মেরে আমি আমার হাতের সুখ করব, তারপরে ছাড়বো। এই যেন সেই চোরে চোরে মাসতুতো ভাই, একসঙ্গে পালাই পালাই। Fire! 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 বাঁচাও! 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 এবার আমরা ক্রিসমাসের আগেই টোটাল কৃষ্ণনগর দখল করিয়া নেব। কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের হাতে বন্দি, তোমাকে আমরা ছাড়ব না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না, এটা অন্যায়। আমাদের কাছে সব ন্যায় অন্যায়ের কোনো মিনিং নাই। তুমি এই পেপারে এখানে সাইন করে দাও, তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ। ইয়েস। না না না, আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এর হাত পা কাটিয়া লাও। নো নো নো, নেভার। হাত পা কাটিয়া দিলে কৃষ্ণচন্দ্র সাইন করিতে পারবে না। তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো, যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের কি হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না, আমাদের সবাইকে জানতেই হবে যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে। এত বড় সাহস কি করে হয় ওদের? নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ। তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল, কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে।
ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সবকিছু লিখিয়ে নিতে পারে। আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে। কিন্তু সেই মেঘ কাটানোর উপায়? কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে বাবা, মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে, তাতে এমন কি ব্যাপার হলো? সময় হলে মহারাজ ঠিক ফিরে আসবে, ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে। বাবা, আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের উপরে বেশি দরদ। এসব বাজে কথা বলবে না গোপাল, চিন্তা আমারও আছে। আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম। ঠিক আছে, এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই। রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসবো আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। একটু একটু জল, একটু জল। সাইন না করা অবধি জল খাওয়া যাবে না। দুদিন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। ও হো, হ্যাঁ তাই তো, আমি তো একদম ফরগেট করিয়া গিয়াছিলাম। ক্রিসমাস সেলিব্রেট করতে হইবে তো, কেক কাটিতে হইবে। ইয়েস, হ্যাঁ ঠিকই তো, কদিন পরে আমরা কেক কাটবো, কিন্তু এই কৃষ্ণনগরে কেক কোথায় পাবো? দেখি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রীকে আসিতে বলিয়াছিলাম, এতক্ষণে তো আসিয়া যাইবার কথা, কিন্তু এখনো এলো না কেন? আমি এসেছি। Who are you? মুখের ওপর থেকে ক্লথটা সরাও, নইলে সুট করিয়া দিব। কৃষ্ণনগরের মন্ত্রী, ওয়েলকাম, এসো এসো। কি মন্ত্রী, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো? মনোজা, আপনাকে কি ছাড়াবে? মন্ত্রী তো আপনাকে ধরার প্ল্যানটা আমাদের দিল। হ্যাঁ, মন্ত্রী কেন ছড়াতে যাবে? বিশ্বাসঘাতক! ভাই কে আছো? আজ এখানে নিয়ে যাও, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিটিং করিব। বলছি, আমি এরপরে রাজা হচ্ছি তো? হবে হবে হবে, সব হবে। আগে কৃষ্ণনগরটা পুরোপুরি লিগাল ভাবে হাতে পাই, তারপর সব সম্পত্তি খাজনার অর্ধেক নেব আমরা, আর অর্ধেক হবে তোমার। ভাবছি আমার কিরকম সারা গায়ে শিহরণ হচ্ছে। আমি হব কৃষ্ণনগরের রাজা। হ্যাঁ, সেসব পরে দেখা যাবে, আগে আমাদের জন্য কেকের ব্যবস্থা করতে হবে তোমাকে। কেক? কেক এখানে কোথাও পাওয়া যায় না। তাহলে নিয়ে আসিবার ব্যবস্থা করো। আমাদের ক্রিসমাসে কেক চাই, আমরা কেক দিয়ে সেলিব্রেট করব। এই মরেছে, আপনারা তো আমাকে ফ্যাঁসাতে ফেলে দিলেন। কেক আমি কোথা থেকে পাবো? সেসব আমি জানি না, তুমি যেখান থেকে পারো জোগাড় করো, নইলে কেক বানাও। ওই ক্রিসমাস টাইমে আমাদের কাছে কৃষ্ণনগর থেকে কেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো সুযোগ, এই মৌকায় একটা গোপালকে বেশ ঘোল খাওয়ানো যাবে। আপনারা একটা কাজ করুন, আমাদের রাজসভায় গোপাল বেশ বুদ্ধিমান আর সব ব্যাপারে বেশ পারদর্শী। আপনারা গোপালকে বলুন। ও গোপাল, ওই মোটা করে লোকটা? নাম শুনিয়াছি বটে। ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে রাজসভায় যাব, গোপালের সঙ্গে কথা বলিব। আজকে একটা ঘটনা ঘটতে চলেছে, আমার মন বলছে। যা ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে, আর কি ঘটার বাকি আছে শুনি? মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছেন, উনি এখন কোথায় আছেন, কেমন আছেন কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মহারাজ আমাদের কাছে আছেন আর সুরক্ষিত আছেন, তোমরা টেনশন করো না। কি আপনারা? হ্যাঁ, আমরা কদিন পরে আমরাই তোমাদের এই টোটাল কৃষ্ণনগরের দখল নেব, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে। ইয়েস, আর সেই কেক গোপাল তোমাকেই বানাতে হবে। না, আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না। আপনারা ভালোই আমাদের মহারাজকে ফেরত দিন, নইলে এর অন্তিম পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদেরকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না। আমাদের কাছে বন্দুক আছে, কেউ আমাদের সামনে এলে শুট করিয়া দিব। এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাওয়াবো, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে। ভেবে দেখুন, মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না। এই মরেছে, তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না। ইংরেজ সাহেব, এসব আপনারা কি বলছেন? সব কিছু ভেবে বলছেন তো?
রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সব ভেবেই বলিতেছি। ঠিক আছে গোপাল, তোমার জন্য সময় রইল মাত্র 1 রাত। মানে তুমি 24শে ডিসেম্বর সন্ধ্যে থেকে 25শে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে। তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়া দিব, আর কৃষ্ণচন্দ্রকেও তোমরা ফিরিয়া পাইবে না। আচ্ছা তাই হবে, আপনাদের কথা শিরোধার্য। আর হ্যাঁ, তোমাকে মোট 40টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমরা মোট 40 জন আছি। ইয়েস, যথা আজ্ঞা ইংরেজ সাহেব। ধুর ধুর, আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ গা, তুমি তখন থেকে ঘরের মধ্যে পাইটারি করছো কেন বলো তো? চিন্তায় গিন্নি, চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোমার কিসের চিন্তা শুনি? আমার অনেক চিন্তা গিন্নি। মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে, মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে, আর সেই জন্য আমাকে 40টা কেক বানাতে হবে, আর তাও আবার 1 রাতের মধ্যে। চিন্তায় চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ঝরে যাবে। তুমি জেনে বুঝে এই দায়িত্ব নিতে গেলে কেন? কি করব, আর কোনো উপায় ছিল না। তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছেন, একজন সতর্ক সজাগ নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য। আমি মানছি তোমার অনেক বুদ্ধি, কিন্তু তোমার কি আর বিজ্ঞানীর মতো বুদ্ধি যে কিছু না কিছু আবিষ্কার করবে আর সব সমস্যার সমাধান করে দেবে? ওহ নি, তোমার তুলনা হয় না, তুমি অতুলনীয়। এই কথাটা তো তুমি আমাকে আগে বলবে। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কি, কোথায় চললে তুমি? বিজ্ঞানীর বাড়ি গিন্নি, বিজ্ঞানীর বাড়ি। কথাটা কাউকে বলো না জানো। আচ্ছা আচ্ছা। বিজ্ঞানী, বিজ্ঞানী। কে কে? ও গোপাল, ও তা হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কি জানো কিভাবে কেক বানাতে হয়? না, তা ঠিক জানি না, তবে আজ থেকে বহু বছর আগে একবার বিদেশে গিয়েছিলাম একটা বিজ্ঞান সভায়। হ্যাঁ, আর ওখান থেকে একটা বই কিনেছিলাম, তাতে লেখা আছে কেক বানানোর পদ্ধতি। হ্যাঁ, তুমি এক্ষুনি 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 ওই বইটা বের করো, বের করো, বের করো। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমার তো সব ছড়ানো, একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যেটা বুঝলাম, এই কেক তৈরি করার জন্য যা যা কাঁচামাল প্রয়োজন সে সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন যেমন ধরো ময়দা, ওই বেকিং সোডা, কাজু, কিশমিশ, চিনি, জল, এইসব আর কি। আর কিভাবে বানাবো? তার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন। তার মধ্যেই সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী মিশিয়ে দিয়ে উনুনের কম আছে যদি 1 ঘন্টা বসিয়ে রাখা হয়, তাহলে ওই সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে গরম কেক। বাহ 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 বাহ, তাহলে তার কোনো ব্যাপার না। তুমি এই যন্ত্র এক্ষুনি বানানো শুরু করো। মোটামুটি তোমাকে 10টা যন্ত্র বানাতেই হবে। আমাদের হাতে মাত্র 7 দিন সময় আছে। তুমি একদম চিন্তা করবে না, কেমন? 7 দিন কেন, আমি তোমাকে 5 দিনের মধ্যে ওই যন্ত্র বানিয়ে দেব। ওসব বানানো আমার বাঁ হাতের খেলা। তুমি শুধু বাড়িতে গিয়ে 10টা উনুন বানিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক বলেছ। এখন থেকে সব কাজ সেরে রাখি, শুধু যেদিন রান্না করার সময় আসবে সেদিন শুধু উনুনে কেকগুলো বসিয়ে দিতে হবে। 10টা উনুনে 10টা কেক বসাবো, 1 ঘন্টায় তৈরি হয়ে যাবে। এভাবে 4 বার করলে 4 ঘন্টার মধ্যে আমার সব কেক, মানে ইংরেজদের কথা মতো 40টা কেক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যাও তুমি, কেমন? তোমার কাজ শুরু করে দাও, আমি আমার কাজ শুরু করি। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, তারপর খাওয়া হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে। খেতে আবার কি কাজ গো? উনুন বানাতে হবে, 10টা উনুন বানাতে হবে আমাদের। তারপর কেক বানানোর কাঁচামাল কেনা, অনেক চুক্তি গিন্নি, অনেক চুক্তি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আছি, তোমার পাশেই আছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, তারপর দুজনে হাত লাগিয়ে সব কাজ সেরে ফেলবো। হ্যাঁ গিন্নি, ইংরেজদের হাত থেকে আমাদের মহারাজকে উদ্ধার করতেই হবে। এই সুযোগ রাত জেগে হলেও কাজ করতে হবে, যাতে বড়দিন আসার আগের রাতের সীমিত সময়ের মধ্যেই সব কটা কেক বানিয়ে ফেলতে পারি। তুমি নিজের ওপর ভরসা রাখো গো, সব হয়ে যাবে সব। আমি আর পারছি না। আমাকে কেউ একটু জল দাও, জল। ও গোপাল,
অনেক বলার পরে সকালবেলা তো জল খাবার সবই দিয়েছে, আর কিচ্ছু না। যদি যদি গোপাল ক্রিসমাসের আগে কেক বানাতে পারে তাহলে তো তোমাকে ছেড়েই দেওয়া হবে। গোপাল, তুমি কোথায় আছো? আমি যে কবে ছাড়া পাবো? আসতে পারি? আরে মন্ত্রী, এসো এসো এসো। এ কি মন্ত্রী আবার এসেছে? একবার ছাড়া পাই, তারপরে আমি ওকে মজা দেখাবো। আপনি চুপ করুন মহারাজ। গোপাল কেক বানাতেও পারবে না, আপনি ছাড়াও পাবেন না। তারপরে আমি হব রাজা, আর আপনি আর গোপাল পাবেন সাজা। মন্ত্রী, এই কৃষ্ণচন্দ্রকে অন্য ঘরে নিয়ে যাও। বলো মন্ত্রী, কি বলিতে আসিয়াছ? আমি যতদূর জানি আমাদের কৃষ্ণনগরে কেউই কেক বানাতে জানে না, আর গোপালও জানে না কেক বানাতে। তাই বলছিলাম কি, গোপাল যদি কোনোভাবে কেক বানিয়ে দেয় তাহলে তাহলে কি আমি রাজা হতে পারবো না? তাহলে তো আমরা কৃষ্ণচন্দ্রকে ফিরাইয়ে দেব। আমরা আর যাই হই কথা খেলাপ করি না। এই মরেছে, মহারাজ ছাড়া পেলে তো আমাকে রক্ষে রাখবে না। এ তোমার ব্যাপার, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি। তুমি যদি দলে জয়েন করতে পারো, দেখো আমরা যদি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে ভাবছি ক্রিসমাসের পরে আমরা আমাদের দেশে ফিরে যাবে। এ কি করে সম্ভব? আমি বিদেশে না, মানে সে তুমি ভাবো কি করে? তুমি এখন এসো। গিন্নি গিন্নি গিন্নি, এই দেখো সেই যন্ত্র। তুমি রান্নাঘরের উনুনের কাঠে আগুন দাও তো, একবার বানিয়ে দেখি কেক হচ্ছে কিনা। সন্ধে হলেই তো আবার ওদের প্রতিনিধি চলে আসবে, ওদের সামনে কেক বানিয়ে দেখাতে হবে। তাই কাজ দেখে নেওয়ার এই শেষ সুযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উনুনের কাঠে আগুন ধরাচ্ছি, কেমন? হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, আমি এই উপকরণগুলো মেখে ফেলি। ব্যাস, সব মাখা হয়ে গেল। এবার এই যন্ত্রটার মধ্যে ভিতরে একটু মাখন মাখি। এবার যন্ত্রটা উনুনের উপরে বসিয়ে, এরপর যন্ত্রের ভেতরে মেখে রাখা লেইটা ফেলে দিই। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিই। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা খুলে কেক বের করে বিজ্ঞানীকে খাওয়াতে হবে। গিন্নি গিন্নি, তুমি বিজ্ঞানীকে ডেকে আনো। আচ্ছা আচ্ছা। কি গোপাল, প্রস্তুতি কত দূর? এই তো আর কিছুক্ষণ পরে নামাবো। তুমি ওই বই দেখে যেভাবে বুঝিয়েছিলে আমি ঠিক সেইভাবে করেছি। এখন হয়ে গেলে তুমি স্বাদ করে নেবে। দেখো, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এই কেক হয়ে গেছে, নামিয়ে ফেলো যন্ত্র। কি বিজ্ঞানী, কি মনে হচ্ছে? দেখে তো একদম আসল বিদেশি কেকের মতোই মনে হচ্ছে। একটু চামচে করে দাও তো, স্বাদ করে দেখি। অপূর্ব অপূর্ব, দারুণ বানিয়েছ গোপাল। আমি জানতাম তুমি পারবে। একদম হুবহু এরকমই খেতে কেক হয়। ইংরেজরা কেক খেয়ে খুব খুশি হবে। সবই তোমার কল্যাণে। ধন্যবাদ বিজ্ঞানী। এখন শুধু ইংরেজদের সামনে পরীক্ষা দেওয়ার পালা। ঠিক আছে, আমি তাহলে রাতে দেখা করছি, একদম রাত 12টায়। বিদেশে ওই সময়ে ক্রিসমাস সেলিব্রেট হয়, প্রভু যিশুর জন্মদিন। আমরা যেমন জন্মদিবসে পায়েস খাই, বিদেশে তেমন কেক খায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এসো, আর রাতে সব সভাসদদের নিয়ে এসো। হ্যাঁ, Where is গোপাল? গোপাল কোথায়? এই তো
আমি এখানে। আমাকে আমাদের হেড তোমার এখানে পাহারা দেওয়ার জন্য পাঠালেন। তুমি আমার সামনে নিজ হাতে কেক বানাবে, তারপর ঠিক রাত 12টায় ওনারা তোমাদের মহারাজকে নিয়ে আসবেন। যদি তুমি রাত 12টার মধ্যে 40টা কেক বানাতে পারো আর ওনাদের সেই কেক পছন্দ হয়, তাহলে তোমাদের মহারাজকে ছেড়ে দেওয়া হবে। আমি প্রস্তুত। এখন তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। বাইরে উঠোনে সব উনুনে কাঠ দেওয়াই আছে, শুধু আগুন ধরাতে হবে। আর তারপর একটা বড় গামলাতে 40টা কেকের জন্য পরিমাণ লেইটা মেখে ফেলতে হবে। এবার লেইটা মেখে ফেলি ঝটপট। এইবার যন্ত্রগুলোতে ভিতরে মাখন বুলিয়ে উনুনে বসিয়ে দিই, আর একটা একটা করে যন্ত্রের ভিতরে সেই লেই ঢালতে থাকি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আমি এই দাওয়ায় বসলাম, বসে বসে কেক বানানো দেখি। হে প্রভু, আজকে তোমার কাছে আমার প্রার্থনা, গোপাল যেন সফল হয় আর আমাকে এই বিপদ থেকে মুক্ত করো প্রভু। ওফ, এত ক্রাই করার কোনো দরকার নেই। গোপাল কেক বানাতে পারলে আমরা তোমাকে ছেড়ে দেব। তাই যেন হয়। এই তো যন্ত্রগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে 10টা কেক প্রস্তুত। যাই, আমি সবকটা কেক নামিয়ে ফেলি। ওয়াও, কি সুন্দর গন্ধ। তুমি এই কেক বানানো কিভাবে শিখলে? আমাদের যতটা বোকা ভাবেন আমরা কিন্তু ততটা বোকা নই। যাই হোক, এই কেকে এখন লোভ দেবেন না। আপনার প্রধানরা রাত 12টায় আসলে ওনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই চলো, আমাদের ঘড়িতে বলিতে চার মাত্র 10 মিনিট বাকি। চলো কৃষ্ণচন্দ্র, চলো। পঁয়ত্রিশ, 36, 37, 38, 39, 40। ব্যাস, 40টা কেক হয়ে গেল। শান্তি। মহারাজ। গোপাল, কেক সব প্রস্তুত? হ্যাঁ, গুনে দেখুন, 40টাই প্রস্তুত। আচ্ছা, গোপাল কারো সাহায্য নেয়নি তো? নো স্যার, একদম নিজেই সব কেক রেডি করেছে। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়ে দেখি। Oh, wonderful! Delicious! Bravo, Gopal, bravo! You are a genius! তুমি দারুণ টেস্টি কেক বানাইয়াছো। তাহলে আমরা মহারাজকে ফেরত পাচ্ছি। Oh yes, হ্যাঁ কৃষ্ণচন্দ্র, তুমি এখন থেকে ফ্রি। মেরি ক্রিসমাস! চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে কেক খেয়ে সেলিব্রেট করি। এই সব কেক গাড়িতে চলো। কি মহারাজ ছাড়া পেয়ে গেল? ওরে বাবা, আমি পালাই। এই তো তোমরা সবাই মন্ত্রীকে ধরো। পালিয়ে যাবেন আর কোথায়? হ্যাঁ, ধন্যবাদ গোপাল, তুমি এই অসাধ্য সাধন করেছো বলে। মহারাজ, ধন্যবাদ শুধু আমার প্রাপ্য নয়, আমার সাথে বিজ্ঞানীরা প্রাপ্য। উনি আমাকে বিদেশি বই দেখে কেক বানানোর পদ্ধতি বলেছেন আর বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ বিজ্ঞানী। আর মন্ত্রীকে সবাই মিলে বেঁধে কারাগারে নিয়ে চলো। ওই ষড়যন্ত্র করে আমাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, কারণ নিজেও রাজা হতে চেয়েছিল। চলো বেঁধে নিয়ে চলো। আর হবে না।
কখনো হবে না